নমস্কার, আমি বিশ্বজিৎ। আজ আলোচনা করব 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লকের অস্তিত্ব আজ বিপন্ন কেন। ফরওয়ার্ড ব্লকের অস্তিত্ব বিপন্নের প্রেক্ষাপট আলোচনা করতে গেলে স্বাধীন পূর্ব ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের মতাদর্শগুলো একটু আলোচনা করা প্রয়োজন। ভারতবর্ষের তৎকালীন সময়ে ভারতবর্ষের রাজনীতিতে তিন চারটি মতবাদের উপর ভিত্তি করে রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের রাজনৈতিক আন্দোলন একটা হচ্ছে জিন্নাহ এবং হিন্দু মহাসভার সাম্প্রদায়িক রাজনৈতিক আন্দোলন, একটা হচ্ছে কমিউনিস্ট পার্টির লেনিনবাদী মতাদর্শের উপর ভিত্তি করে রাজনৈতিক আন্দোলন, একটা হচ্ছে সন্ত্রাসবাদী আন্দোলন, যে বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্রের যে অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি তাদের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, এবং জাতীয় কংগ্রেস। 1915 সালে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসে যোগদানের পর তিনি রাজনৈতিক তার মতাদর্শ এই কংগ্রেসের মাধ্যমে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করেছেন। তার প্রধান ফিলোসফি ছিল অহিংসবাদ আন্দোলন। তো কংগ্রেস যে প্ল্যাটফর্মটা ছিল, এই প্ল্যাটফর্মের মধ্যে দুই তিনটি ধারার সমন্বয় সাধনে কংগ্রেস দলটি গঠিত হয়েছিল। একটা ধারা হচ্ছে মহাত্মা গান্ধীর, একটা হচ্ছে নেতাজি সুভাষ, জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদের সমাজতান্ত্রিক ধারা, আরেকটা হচ্ছে রক্ষণশীল ভাবনার ধারা। যাই হোক, মহাত্মা গান্ধীর যদি ফিলসফিটা আমরা আলোচনা করি, মহাত্মা গান্ধী নন ভায়োলেন্সের মাধ্যমে আন্দোলন করেছেন সারা ভারতবর্ষের, এবং ওনার পলিটিক্যাল এবং ইকোনমিক ফিলোসফি ছিল যে ক্লাস সমন্বয় সাধন। তিনি ব্যক্তি স্বাধীনতা পুরাজেরে ছিলেন এবং তিনি রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব বিরোধী ছিলেন। তিনি পুঁজিবাদের অবাধ প্রতিযোগিতা এবং অবাধ পুঞ্জীভূত পুঁজির বিরোধিতা ছিলেন। তাই তিনি পঞ্চায়েত রাজ ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দিতে চেয়েছিলেন। তিনি বৃহৎ পুঁজির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি বলেছিলেন ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে মানুষের আত্মসম্মানবোধ থাকে এবং মানুষ শ্রমে দাসত্ব হয় না। এবং তিনি একটা ক্লাস ধর্ম আধ্যাত্মিক নৈতিকতার মাধ্যমে রাজনৈতিক সংযুক্ত করে একটা তিনি ক্লাস সমন্বয় সাধন করতে চেয়েছেন। তাহলে মহাত্মা গান্ধীর ফিলসফি কি? নন ভায়োলেন্স, ক্লাস সমন্বয় সাধন, শ্রেণী মালিক শ্রমিক সমন্বয় সাধনের মাধ্যমে সংযুক্ত করে তিনি নৈতিকতার উপর ভিত্তি করে কাজ চালাতে চেয়েছেন। এবং আবার অন্যদিকে তিনি ব্যক্তি স্বাধীনতাবাদী, সেই জন্য তিনি পঞ্চায়েত রাজ এবং বৃহৎ পুঁজির বিরোধিতা করেছেন। তাহলে মহাত্মা গান্ধীর যে মূল ফিলসফি অনেকটা একটা নৈরাজ্যবাদের মতন এবং সঠিক দিশা দেয় না। তবে মহাত্মা গান্ধীর যে অবদান, তিনি নন ভায়োলেন্স এবং বৃহৎ রাষ্ট্রের প্রতি তার বিরোধিতা এবং বৃহৎ পুঁজির প্রতি তার বিরোধিতা ছিল। তবে তিনি পুঁজির বিরক্তি চাননি, ব্যক্তিগত সম্পত্তির বিরক্তি চাননি মহাত্মা গান্ধী। তাই মহাত্মা গান্ধীর এই ধারা, তার মধ্যেই জাতীয় কংগ্রেসের মধ্যেই আরেকটা প্ল্যাটফর্ম জেগে উঠেছিল জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু এবং মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে সোশ্যালিস্ট প্যাটার্ন। তারা ভেবেছে ভারতবর্ষকে স্বাধীনতার পরবর্তীকালে একটা সমাজতান্ত্রিক সমাজ রূপায়ণ করবে। সেখানে অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্যমুক্ত ভারতবর্ষ গঠন করতে হলে ভূমি সংস্কার করতে হবে, ভূমিহীন কৃষকদের ভূমি ফিরিয়ে দিতে হবে, রাষ্ট্রীয় মালিকানার শিল্প কারখানা গড়ে তুলতে হবে। তাই মহাত্মা কংগ্রেসের অভ্যন্তরীণ যে সোশ্যালিস্ট যে ব্লক, সোশ্যালিস্ট ব্লকের মধ্যে নেতাজি ছিলেন আবার অন্য ধারা রাজনীতি। তিনি এক সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তিনি দেশে ব্রিটিশদের তাড়িয়ে এক স্বাধীন রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন।
এবং সেই রাষ্ট্র হবে সমাজতান্ত্রিক রাষ্ট্র। তো দেখুন, মহাত্মা গান্ধীর একটা দ্বারা, জওহরলাল নেহরুর আবার আরেক দ্বারা ছিল, তিনি ফেবিয়ান সোসাইটি, তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি সমাজতন্ত্র প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিদেশি সাহায্য নিয়ে দেশকে মুক্ত করা এবং দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। আবার অন্যদিকে জওহরলাল নেহরু ছিলেন ডেমোক্রেটিক উপায়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা, যে ফেবিয়ান সোসাইটি বা সোশ্যাল ডেমোক্রেটের তার যে ভাবনা ছিল। তাই নেতাজি সুভাষবাবুর যে আইডিওলজি, যে সশস্ত্র সংগ্রাম এবং দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠা, এটা তিনি কংগ্রেসে তার এই মতাদর্শ টিকতে পারেনি এবং তিনি বের হয়ে 1939 সালে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং ফরওয়ার্ড ব্লকে গঠন করার মাধ্যমে তিনি ভারতবর্ষের এক নতুন আন্দোলন জন্ম দিয়েছেন। এই আন্দোলনের মূল ভিত্তি ছিল সমাজতন্ত্র, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের তাড়িয়ে দেশের সামরিক শাসনের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। তাই দেখুন, নেতাজি সুভাষ বসুর যে ফিলোসফি, তার যে রূপরেখা, তিনি যে রূপরেখাগুলো তিনি বর্ণনা করেছেন ইন্ডিয়া লিগের যে তিনি বলেছেন এই কর্মসূচির মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছেন যে দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে সামরিক শাসনের প্রয়োজন। প্রথমে দেশকে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে স্বাধীনতার পরবর্তীকালে দেশে দীর্ঘদিন বা 10 বছর একটা মিলিটারি রুলের মাধ্যমে দেশকে শাসন করতে হবে। এই সময় দেশের দ্বিতীয় পর্যায়ে সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশের নেতৃত্বের হাতে দেশ ক্ষমতা দিয়ে দিতে হবে এবং তখন সমাজতন্ত্র, গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করা যাবে। তো দেখুন, নেতাজির আইডিওলজি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন করা এবং দেশের মধ্যে একটা সামরিক শাসন প্রতিষ্ঠা করে, ওয়ার সোশ্যালিজম যাকে বলা হয়, সেখানে দেশকে শাসন করবে 10 বছর, তারপর সুযোগ্য নেতৃত্ব তৈরি করে তাদের হাতে দেশ ছেড়ে দেওয়া হবে এবং তখনই গণতন্ত্রের এবং সংবিধান রচনা করা হবে। এবং সুভাষ বসুর আরেকটা ধারা ছিল, নেতাজি সুভাষ বসুর, তিনি কমিউনিস্ট বিরোধী ছিলেন। তিনি যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর যে মার্ক্সবাদ, লেনিনবাদের সমালোচনা করেছিলেন এবং তিনি বলেছেন ভারতবর্ষের সমাজতন্ত্রের অনেক পুরনো ঐতিহ্য রয়েছে এবং তিনি আধ্যাত্মিকবাদ এবং সমাজতন্ত্রের বস্তুবাদের সমন্বয় সাধন করে দেশের সমাজতন্ত্র মডেল প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তাহলে দেখুন, সুভাষচন্দ্রর সমাজতন্ত্র মডেল হলো স্পিরিচুয়ালিজম অ্যান্ড রিয়েলিজম এর মাধ্যমে এবং বাই মিলিটারি রুল। এবং এই যে সুভাষ বসুর যে সমাজতন্ত্রের যে প্রেক্ষাপট, সেখানে কিন্তু ব্যক্তি মালিকানাকে তিনি অস্বীকার করেননি। তিনি ভূমি সংস্কার চেয়েছেন, সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সমৃদ্ধ করতে চেয়েছেন, রাষ্ট্রীয় মালিকানার মাধ্যমে পুঁজি বিনিয়োগ করতে চেয়েছেন। কিন্তু তিনি লেনিন যখন নিউ ইকোনমিক পলিসি ইমপ্লিমেন্ট করে, তখন তিনি বলেছেন যে নিউ ইকোনমিক পলিসির মাধ্যমে লেনিন পুনরায় ব্যক্তি সম্পত্তির অধিকার ফিরিয়ে দিয়েছেন, ব্যক্তিগত মালিকানা তিনি ফিরিয়ে দিয়েছেন। সেজন্য বোঝা যায় সুভাষ বসু ব্যক্তি মালিকানারও তিনি সমর্থক ছিলেন। তারপর সুভাষ বসু গৃহবন্দী থাকাকালীন 1941 সালে দেশ থেকে পালিয়ে যায় এবং তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং দেশের স্বাধীনতা যুদ্ধের জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন মুক্তির জন্য। এবং নেতাজি সুভাষ বসুর আরেকটা আইডিওলজি ছিল, তিনি কিন্তু সেকুলার। তার আজাদিন বাহিনীর মধ্যেও মুসলিম এবং তার প্যাট্রোনাইজ করেছিল একজন মুসলিম ব্যক্তি তার আজাদিন বাহিনী গঠনের জন্য। তাহলে দেখুন, কমিউনিস্ট ভাবনা, ফেবিয়ান সোশ্যালিজমের ভাবনা এবং নেতাজির কমিউনিস্টের সোশ্যালিজমের ভাবনা কিন্তু আলাদা। তিনি মিলিটারি সোশ্যালিজম চেয়েছিলেন। দেশ স্বাধীনতার পর 1948 সালে দেশ স্বাধীনতার পর
1948 সালে দেশ স্বাধীনতার পর এই আপনার বারাণসীতে ফরওয়ার্ড ব্লকে যে কনস্টিটিউশন গৃহীত হয় সেখানে দেখা যায় যে কমিউনিস্টের যে নেতাজির ফ্ল্যাগটা পাল্টিয়ে দিয়ে সেখানে কাস্তে হাতের চারা, একটা ভাগের সঙ্গে একটা কাস্তে হাতের চারা তারা সিম্বল যুক্ত করা হয়। এবং 1948 সালে ফেব্রুয়ারিতে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে তারা বিরোধী দলের হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় এবং সেখানে সিদ্ধান্ত হয় যে ফরওয়ার্ড ব্লক দুটি খণ্ডেতে বিভক্ত হবে, একটা পূর্ব পাকিস্তানে ফরওয়ার্ড ব্লক, একটা ইন্ডিয়ান ফরওয়ার্ড ব্লক। তখন সেখানে এই ফরওয়ার্ড ব্লকের তখন সম্পাদক হয়েছিলেন ইয়াগি ছিলেন। তখন ফরওয়ার্ড ব্লকের মধ্যে দুটি গ্রুপ ঘটে যায়, একটা মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক একটা এবং সুভাষপন্থী ফরওয়ার্ড ব্লক। তখন রুইকি কাবেসি প্রমুখরা সুভাষপন্থী ছিলেন ফরওয়ার্ড ব্লক, আর একটা ছিল রুইকি কাবেরি ছিল, আর ইয়াগি ছিল কমিউনিস্টপন্থী বামপন্থী কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী একটা ফরওয়ার্ড ব্লক। দেখো 1948 সালে ফরওয়ার্ড ব্লককে ক্যাপচার করে নেয় ইয়াগি, রুইকির কমিউনিস্ট মতাদর্শের বিশ্বাসী ফরওয়ার্ড নেতৃত্বরা। তো দেখুন 1948 সালে বারাণসী কংগ্রেসে নেতাজি সুভাষের যে মার্ক্সবাদী বিরোধী একটা মতবাদ ছিল সেটাকে তিনি এই বারাণসী সম্মেলনে তার ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত করে নিয়ে মার্ক্সীয় সিম্বল, এটা কিন্তু নেতাজি কিন্তু পুরোপুরি মার্ক্সের ডায়ালেকটিক থিওরি তিনি বিশ্বাস করেননি। তো তখনই 1948 সালে ফরওয়ার্ড ব্লক দ্বিখণ্ডিত হয়ে ভেঙে পড়ে, একটা সুভাষপন্থী ফরওয়ার্ড ব্লক, একটা মার্ক্সিস্ট ফরওয়ার্ড ব্লক। পরবর্তীকালে ফরওয়ার্ড ব্লক অনেক ভাঙতে থাকে, অনেক ভেঙে যায়। ফরওয়ার্ড ব্লকের একদা স্বাধীনতা পরবর্তীকালে আমরা দেখতে পাই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, অসম, বিহার এবং রাজ্যগুলিতে ফরওয়ার্ড ব্লকের অস্তিত্ব ছিল এবং এমনকি মহারাষ্ট্র ও বিহার থেকেও ফরওয়ার্ড ব্লকের এমএলএ ছিল। ফরওয়ার্ড ব্লকের বরেণ্য নেতৃত্বের মধ্যে ছিলেন এইচ.ডি. কামাত, হেমন্ত বসু, আর.এস. রাইকার, এস.বি. ইয়াগি এবং এস.এস. কবিসার প্রমুখরা। তারপর 1948 সালে কংগ্রেস যে সোশ্যালিস্ট প্যাটার্ন ইকোনমি চালু করেছে জওহরলাল নেহরু, যে মিক্সড ইকোনমি, পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্রীয় বিনিয়োগ এবং ব্যক্তিগত প্রপার্টির মালিকানা দান, এই যে সমন্বয় সাধন, তখন অনেক ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব চেয়েছেন কংগ্রেসের সঙ্গে মিশে যেতে। তখন অনেকে মিশে গেছেন এবং রাজ্যে রাজ্যে অনেক ইউনিট কংগ্রেস দলের সঙ্গে মিশে গেছেন। তখন 1960 দশকে ছিল একটা সোশ্যালিস্ট পার্টি, এর সঙ্গে অনেক ফরওয়ার্ড ব্লকের কর্মী মিশে গেছেন। তখন দেখুন কমিউনিস্ট পার্টি তখন প্রথম ফরওয়ার্ড ব্লক ভাঙে রুইকা ইয়াঙ্গির গ্রুপের মধ্যে দ্বন্দ্বে। ইয়াঙ্গি গ্রুপটা ছিল মার্ক্সিস্টবাদ বিশ্বাসী আর রুইকা ছিল নেতাজিবাদে বিশ্বাসী। দেখুন একটা মতাদর্শগত দ্বন্দ্বের মধ্যে ফরওয়ার্ড ব্লক 1948 সালে বিভক্ত হয়। তারপর সারা ভারতবর্ষে ফরওয়ার্ড ব্লকের যে রাজ্য ইউনিটগুলো বিভাজিত হতে থাকে, একটা মার্ক্সিস্ট আর একটা সুভাষপন্থী। শেষ পর্যন্ত ফরওয়ার্ড ব্লকের যে বরেণ্য নেতৃত্ব কামাত, হেমন্ত বসু, রুইকা, ইয়াগি, তাদের মৃত্যুর পর পরবর্তী নতুন প্রজন্মের নেতৃত্ব আর ফরওয়ার্ড ব্লকে আসেনি। এবং দেখা যায় 1987 সালে যে বামফ্রন্ট গঠিত হয়েছিল, ফরওয়ার্ড ব্লক সেখানে পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে এবং ফরওয়ার্ড ব্লকের অস্তিত্ব দিনে দিনে আরও বিলুপ্ত হয়ে যায় এবং ফরওয়ার্ড ব্লক হয়ে যায় বামপন্থীদের একটা ক্ষুদ্র ইউনিট। তাই দেখুন ফরওয়ার্ড ব্লকের 1922 সালে ভুবনেশ্বরে এক সম্মেলনে ফরওয়ার্ড ব্লক স্থির হয়, তাদের পতাকা থেকে কাস্তে হাতুড়ি তারকা চিহ্ন তারা বাতিল করে দেবে।
এবং ফরওয়ার্ড ব্লকের নিউ রিভাইভ করার একটা চেষ্টা করছে পিওর নেতাজির ন্যাশনাল সোশ্যালিজমের উপর, আধ্যাত্মিক এবং বস্তুবাদীর সমন্বয় সাধনের উপর। তো তাহলে বোঝা যায় এতদিন নেতাজি যে অ্যান্টি মার্ক্সের বাদে বিশ্বাস ছিল, সেটা ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বরা ত্যাগ করে মার্ক্সবাদের উপর আস্থা রেখেছিল। এবং এখন 1922 সালে উড়িষ্যার সম্মেলনে তারা সিদ্ধান্ত নেয় যে তারা ত্যাগ করবে, এই পতাকা থেকে, ফরওয়ার্ড ব্লকের পতাকা থেকে কাস্তে হাতুড়ি পতাকা বাদ দিয়ে দেবে। এটা দেবব্রত বিশ্বাস ফরওয়ার্ড ব্লকের তখন সম্পাদক ছিলেন, তিনি একথা বলেন। এবং তিনি বলেন যে তার দলের বিপর্যয়ের কারণ আমাদের আইডিওলজিস থেকে বিচ্যুতি, আমাদের নেতৃত্বের অভাব এবং আইডিওলজির দ্বন্দ্বের ফলে পার্টির ইউনিটগুলো ভেঙে গেছে, নেতৃত্বের দ্বন্দ্ব, আমরা কমিউনিস্টের সঙ্গে পার্টিসিপেট করার পর নেতাদের আইডিওলজির মৃত্যু, এইভাবে তিনি বর্ণনা করেছেন। সেজন্য তিনি পতাকা থেকে ফরওয়ার্ড ব্লকের কাজটাতে তারকা চিহ্ন বাদ দিয়ে এই পার্টিটিকে আবার রিভাইভ করতে চেয়েছেন। এবং ফরওয়ার্ড ব্লকের এখন ভারতবর্ষের কোনো এমপি এমএলএ নেই, পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে তাদের পঞ্চায়েতের কিছু মেম্বার আছে এবং দিনে দিনে তাদের ভোটের পার্সেন্টেজ কমছেই। ধরুন 1904 সালে নির্বাচনে, জাতীয় নির্বাচনে তাদের ভোট ছিল 0.35, 2019-এ তাদের ভোট হয়ে যায় 0.05। এবং পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে 2011-তে তাদের ভোট ছিল 4.80 এবং 2021-এ তাদের হয়ে যায় 0.53। এখন পশ্চিমবঙ্গে এক দুটো তাদের পঞ্চায়েতের সদস্য আছে কয়েকজন। তাহলে দেখুন ক্রোনোলজিক্যালি তাদের ক্ষয়িষ্ণু হচ্ছে কমিউনিস্ট ফরওয়ার্ড ব্লক। তাদের এই যে প্রেক্ষাপট আমি এতক্ষণ আলোচনা করলাম, তাহলে ফরওয়ার্ড ব্লকের নেতাজি আইডিওলজি থেকে ফরওয়ার্ড ব্লক সরে গিয়েছিল। নাম্বার 1, নেতাজি কমিউনিস্ট ছিলেন না, নেতাজির নিজস্ব স্টাইলে তিনি একটা সমাজতন্ত্র রূপায়ণ করতে ছিলেন মিলিটারি রুলের মাধ্যমে। এবং বাই ফোর্স একটা ফ্যাসিস্টরা যেরকম সমাজতন্ত্র প্রয়োগ করে, এরকমভাবে তিনি সমাজতন্ত্র প্রয়োগ করতে ছিলেন উপর থেকে। তারপর তিনি বলেছেন উপযুক্ত নেতৃত্বের হাতে দেশ ছেড়ে দিয়ে তখন সংবিধানের মাধ্যমে দেশ শাসিত হবে। এটা কোনো দিন সম্ভব নয়, কারণ জওহরলাল নেহরু তার মধ্যে তিনি সংবিধানের পরবর্তীকালে তিনি ফেবিয়ান সোশ্যালিজমের যে সোশ্যাল ডেমোক্র্যাট যেটা বলা হয় তিনি প্রয়োগ করেছিলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজবাদ রূপায়ণে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। কারণ এখানে কংগ্রেস ফরওয়ার্ড ব্লক থেকে নেতাজির থেকে এগিয়ে গেছে নেহরুর যে ভাবনা, নেহরুয়ান মডেলে। তো এখানে ফরওয়ার্ড ব্লক মার খেয়েছে নেতাজির কাছে, কারণ নেতাজি চেয়েছিলেন বাই মিলিটারি রুল। 2 নম্বর কথা, 1 নম্বর হচ্ছে সুভাষপন্থী এবং নেহরুর যে বিবাদের মধ্যে যে দ্বন্দ্ব দেখি, তাহলে এখানে নেহরু সাকসেস হয়েছে, কারণ তিনি ডেমোক্রেটিক প্রসেসে সোশ্যালিজম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং প্র্যাকটিক্যালি দেখা যায় তিনি মিক্সড ইকোনমি ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করেছিলেন। নাম্বার 1। নাম্বার 2, সারা ভারতবর্ষের অনেক ফরওয়ার্ড কর্মী কংগ্রেসের সঙ্গে মিশে যায় এবং তারা কংগ্রেসের সোশ্যালিজম, যে সোশ্যাল ডেমোক্রেটির প্রতি আস্থা রেখে। নাম্বার 3, যে কমিউনিস্টের আইডিওলজি ফরওয়ার্ড ব্লক আশ্রয় করার পর নেতাজির আইডিওলজির মৃত্যু ঘটে এই ফরওয়ার্ড ব্লকের মাধ্যমে, যাতে অনেক নেতাজি প্রেমী এটা গ্রহণ করতে চায়নি। তারপর আছে অর্থনৈতিক সংকট এই পার্টি অর্গানাইজেশনের ব্যাপারে, এদের টাকা নেই, তাদের সংগঠনও তাদের বৃদ্ধি করতে পারছে না এবং তারা কমিউনিস্টের লেজুরপুত্র হওয়ার পরে তাদের কমিউনিস্ট পার্টি হেরে গেছে, ক্ষমতাচ্যুত হয়েছে, তাদেরও অস্তিত্ব এখন বিপন্ন। তাই আমি এই ক্রোনোলজিক্যালি হিস্ট্রিটা গান্ধীজমের আইডিওলজি, মার্কসিস্ট আইডিওলজি, মার্কসের পারফেক্ট একটা আইডিওলজি চলে। তারা সংগঠিত একটা রাজনৈতিক মাধ্যমে, ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজমের মাধ্যমে তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন। নেহরুর একটা সোশ্যাল ডেমোক্রেটিক একটা ভাবনা, আইডিওলজি তিনি এটা ইমপ্লিমেন্ট করেছেন। কিন্তু সুভাষপন্থী ফরওয়ার্ড ব্লক, যে সোশ্যাল ডেমোক্র্যাট না, ডিক্টেটরশিপ সোশ্যালিজম, এটা ভারতবর্ষের রাজনীতিতে ইমপ্লিমেন্ট করা কষ্টসাধ্য। 1948 সালে কলকাতা অধিবেশনে বিটি রবীন্দ্রনাথ যখন সশস্ত্র সংগ্রাম আহ্বান করেছিলেন, তাহলে তড়িঘড়ি 1951 সালে কমিউনিস্ট পার্টির কলকাতা কংগ্রেসে আবার একটা
ইনডাইরেক্টলি এটা ক্যান্সেল করা হয় যে ভারত ভূমিতে সশস্ত্র সংগ্রাম বা মিলিটারি সোশ্যালিজমে কখনো গ্রহণযোগ্য নয়। ভারতবর্ষে একটা ডেমোক্রেটিক প্রসেসে সোশ্যালিজমের প্রতিষ্ঠার একটা সম্ভাবনা যেটা নেহেরু করে দিয়েছিলেন। এখানে সুভাষপন্থী বা ফরওয়ার্ড ব্লকের ব্যর্থতা। ভারতবাসী অহিংস মতবাদে বিশ্বাসী এবং ডেমোক্রেটিক পদ্ধতিতে তারা সোশ্যালিজমকে অ্যাকসেপ্ট করে। আজকাল যে ওয়েলফেয়ার স্টেট এটা ডেমোক্রেটিক সোশ্যালিজমের একটা অংশ। কিন্তু নেতাজি সুভাষ বসুর যে ওয়ার্ক কমিউনিজম, যে ডিক্টেটরশিপ সোশ্যালিজমের আস্থা ভারতবর্ষের জনগণ মেনে নিতে পারেনি। তাছাড়া যারা কমিউনিস্ট মতবাদে বিশ্বাসী তাদের তো নিজস্ব দলই আছে, সিপিআইএম, সিপিআইএমএল। এই লোকগুলো কেন সুভাষপন্থী মতবাদের দিকে যাবে? তারা কমিউনিস্ট পার্টির আদর্শে বিশ্বাসী হয়ে গেছে। সেই জন্য নেতাজির আইডিওলজি এখন না ডেমোক্রেটিক না কমিউনিস্ট, এই মধ্যপন্থা আইডিওলজির মধ্যে নেতাজি পড়ে আছে। তাই যুব সমাজের কাছে ফরওয়ার্ড ব্লক এগিয়ে নিয়ে যাওয়া এখন খুবই কষ্টকর। ধন্যবাদ।